প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুটা করব এম আবদুল্লাহকে দিয়ে। 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। কিন্তু গত শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তা দুদিন পেছানোর কথা বলা হয়েছে। এর মানে হলো যে 15 অক্টোবরের পরিবর্তে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি হবে 17 অক্টোবর। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে জনসাধারণ অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আপনি জানেন, সেই অনুষ্ঠানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সাধারণ মানুষ, আগ্রহী জনগণ যাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এম আবদুল্লাহ, জুলাই সনদ শেষ পর্যন্ত হচ্ছে, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি। আপনার প্রতিক্রিয়া আমরা জানতে চাচ্ছি। আশা নিরাশার এক ধরনের দোলাচল এই জুলাই সনদকে ঘিরে অনেক দিন যাবতই চলছে, যে কখনো আমরা আশাবাদী হয়েছি, কখনো নিরাশ হয়েছি, কখনো দেখেছি একমত হচ্ছে, আবার কখনো দেখেছি বেশ খানিকটা পরস্পরের মধ্যে এই জুলাই সনদ নিয়ে মতভিন্নতা আমরা দেখেছি। কিন্তু একটা জিনিস ইতিবাচক, যে কখনোই এই মতভিন্নতাটা এমন পর্যায়ে যায়নি যে পয়েন্ট অফ নো রিটার্ন, যে একেবারে অনড় অবস্থান নিয়ে এটা ছেড়ে চলে গেছে, আলোচনায় অচল অবস্থা সৃষ্টি হয়নি। এটা কিন্তু একটা পজিটিভ দিক। আমি মনে করি নতুন বাংলাদেশের এটাও আমাদের এক ধরনের প্রাপ্তি, যে এখন কেউ ভিন্নমত পোষণ করলেও একেবারে রিজিড পজিশনে চলে যাচ্ছেন না। এটা না যাওয়ার একটা কারণও আছে, এটা যারাই যাবেন তাদের জন্য কিন্তু এটা ঝুঁকিরও কারণ আছে। কারণ নতুন বাংলাদেশে যে তারুণ্যের নেতৃত্বে যে নতুন বাংলাদেশটি আমরা এখন পেয়েছি, সেই তারুণ্য কিন্তু কারো মধ্যেই, কোনো রাজনীতিবিদদের মধ্যেই ব্যক্তিগত এজেন্ডা, ব্যক্তিগত মতাদর্শ, ব্যক্তিগত যে চাওয়া পাওয়া নিয়ে যে তাদের মধ্যে কোনো রকম অনড় অবস্থান, হঠকারী অবস্থান, এটা কিন্তু দেখতে চায় না নতুন প্রজন্মের তরুণেরা। তো সুতরাং আমি বিশ্বাস করি যে তারা এই কারণেই, তারাও হয়তো এক্ষেত্রে অনেকটা সচেতন বলেই একেবারে ডেডলক অবস্থানে নিয়ে যান নাই এই জুলাই সনদের আলোচনাটিকে। তারপরেও আমি মনে করি এটা নেতিবাচক দিক যেটা, সেটা আর অনেক আগেই এই জায়গাতে আমাদের যাওয়া উচিত ছিল। দীর্ঘ সময় ধরে ঐকমত্য কমিশন, প্রথমে তো অনেকগুলো কমিশন গঠিত হলো, তারা প্রস্তাবনা দিল, সেই প্রস্তাবনা সামারাইজ করতে গিয়ে একবার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রত্যেক কমিশনের রিপোর্টের উপর কিন্তু একবার মতামত নেওয়া হয়েছে, তারপরে সেটাকে সমন্বয় করে আবার ঐকমত্য কমিশনের মাধ্যমে এই আলোচনাটা এগিয়েছে। যাই হোক, তারপরও আশা নিরাশার মধ্যে একটা পর্যায়ে এখন এটা চূড়ান্ত জায়গায় গিয়েছে। এখনো একটা জায়গায় একটু খটকা আছে, সেটা হচ্ছে যে এগুলো এই যে সব বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন এবং কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার জায়গা আছে, এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি কিছু কিছু জায়গায় কোনো কোনো ইস্যুতে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, ঐকমত্য যেগুলো হয়েছে এগুলোর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিছু জায়গায় তাদের ভিন্ন মতের আপনাকে দুটো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবে। একটি হলো যে এটা কিভাবে আইনি ভিত্তি পাবে, এটা একটা প্রশ্ন, যেটা গণভোটের প্রসঙ্গ উঠছে। গণভোটে এক সময় উড়িয়ে দেওয়া হয়েছিল যে গণভোট প্রশ্নই আসে না, কিন্তু আপনি শুরুতে বলেন যে ছাড় দিয়েছে সবাই। একটা গণভোটের ব্যাপারে একটা ঐকমত্য হয়েছে, কিন্তু গণভোটটা কখন হবে সেটা নিয়ে আবার বিরোধ কিন্তু রয়েছে। 2 নম্বর হলো যেটা সবারই প্রশ্ন, সেটি হলো যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের বিষয়ে বিএনপি অন্তত 9টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমার প্রশ্ন হলো যে এই যে গণভোটের ব্যাপারটা, সেটা আসলে কখন হলে ভালো হয়, 1 নম্বর। 2 নম্বর হলো নোট অফ ডিসেন্ট দিয়ে কি কোনো সনদ হয়, এই প্রশ্ন কিন্তু সবারই উঠেছে। আপনার কি মতামত? এটা আসলে আপনি যথার্থভাবে পয়েন্ট আউট করেছেন, কিন্তু একটা কথা হচ্ছে যে এটাকে আপনি মন্দের ভালো ধরতে পারেন আর কি। আপনি এই নোট অফ ডিসেন্ট নিয়ে এটা তো এই আলোচনাটা ভেঙেও যেতে পারতো, একেবারে কিছুই এই জুলাই সনদ সই না হতে পারতো।
তো সেই জায়গায় নোট অফ ডিসেন্টকে ইনক্লুড করে একটা স্বাক্ষর হচ্ছে, এটা মন্দের ভালো বলতে পারেন। আমরা এই জায়গায় ধরেন কি করতে পারতাম, এই বিকল্প কি ছিল? রাজনৈতিক দলগুলো যখন মনে করে যে তাদেরকে উপেক্ষা করে এ ধরনের কিছু করা, তাদের বিশেষ করে ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দল মোটামুটিভাবে যারা নিশ্চিত ক্ষমতায় যাওয়া, তারা যখন একটা অনড় অবস্থান নেন, কঠোর অবস্থান নেন কিছু কিছু ইস্যুতে, সেই অবস্থানের পক্ষে যুক্তি আছে কি নাই, কতটা যৌক্তিকতা আছে, কতটা এটা তাদের অবস্থানটা সঠিক ব্যাঠিক, এই বিতর্ক সম্পূর্ণ আলাদা, আমি সেদিকে যাব না। কিন্তু যখন এই ধরনের একটা অবস্থান থাকে তখন এটাকে অ্যাকোমোডেট করতে গিয়ে এই জাতীয় এখন নোট অফ ডিসেন্ট সহই এ ধরনের একটা স্বাক্ষর, মূলত বলা যায় যে ঐকমত্য কমিশন তাদের কাজটা শেষ করতে চাচ্ছে, সরকারের কোর্টে বলটা ফেলে দিয়েই তারা বেরিয়ে যেতে চাচ্ছে। এখন সরকার কি করবে সেটা দেখবে সবাই। আর গণভোটের ব্যাপারটা, গণভোটের ব্যাপারটাতে গণভোট তো যেহেতু গণভোটে প্রথমে রাজি হচ্ছিলেন না, এখন রাজি হচ্ছেন। এখন টাইম ফ্রেমটা নিয়ে যে একসাথে করলে, এটার পক্ষে বিপক্ষে দুটো যুক্তি আছে। একদিকে বলা হচ্ছে একসাথে করলে পরে আমাদের ব্যয় সাশ্রয়ী হবে বা এই বিষয়গুলো যেমন আসছে, আবার বলা হচ্ছে যে একসাথে করলে তো তাহলে আর যেগুলো নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে সেগুলো তো বাস্তবায়নের জায়গাটা সেই ম্যান্ডেট থাকলো না, গণভোট হলো না। গণভোট আগে করতেও যেটুকু সময় আছে, যদি এটা ফিজিবল হয়, এটা নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে, যদি ফিজিবল হয় যে সময়টুকু আছে একটা গণভোট আয়োজন করার মতো তাদের ক্যাপাসিটি থাকে, তাহলে সেটা আগেও হতে পারে। কিন্তু এখানে একটা ঝামেলা কিন্তু তৈরি হয়েছে আব্দুল্লাহ, সেটি হলো যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সেখানে কিন্তু নির্বাচন একজন কমিশনার কিন্তু মতামত দিয়ে দিয়েছে আগেভাগেই, যেটা আসলে অমীমাংসিত একটা বিষয়। উনি বলে দিয়েছেন কি যে একসাথে নির্বাচনের আমাদের নির্বাচন কমিশনের আগেভাগে বলাটা কি ঠিক হলো? দুর্ভাগ্যের জায়গাটা হচ্ছে কি, অতীতেও এটা নতুন কোনো বিষয় না, অতীতেও আমরা দেখেছি নির্বাচন কমিশনাররা তো, এই নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়েছে, নির্বাচন কমিশন এই রাজনৈতিক দলগুলো, যেসব রাজনৈতিক দলকে নিয়ে আমরা আলোচনা করছি, এই রাজনৈতিক দলগুলোই বিভিন্ন জায়গা থেকে নামগুলো প্রস্তাব করেছে, তারপরে সেই নামগুলো থেকে নাম নিয়ে এখন এই আমাদের নির্বাচন কমিশনের আরেকটা সমস্যা হলো, এই নির্বাচন কমিশন এখানে সাংবিধানিক এই দায়িত্ব পালন করার পরও তারা প্রত্যাশা করে ভবিষ্যতে আরো প্রাপ্তির। এই আরো প্রাপ্তির প্রত্যাশা থেকে আমাদের সাংবিধানিক কমিশনগুলো কিন্তু নিজেদের আত্মসম্মান, আত্মমর্যাদা, নিজেদের যে ডিগনিটি, নিজেদের যে স্বকীয়তা, এগুলা কিন্তু তারা নষ্ট করে দেয়। এই জায়গাটা এত উৎসাহী হওয়ার বিষয় ছিল না। এটা যখন তাদের কাছে ফরমালি যাবে তখন কমিশন আলোচনা করে। নির্বাচন কমিশন কিন্তু চিফ ইলেকশন কমিশনার, এটা নিয়ে কিন্তু অতীতে অনেক বিরোধ হয়েছে যে কমিশনের অনেক সদস্য আছেন বটে, কিন্তু চিফ ইলেকশন কমিশনই নির্বাচন কমিশনকে রিপ্রেজেন্ট করেন, বাকি সদস্যরা তাকে সহযোগিতা করেন, বাকি সদস্যরা কিন্তু কোনো ডিসাইসিভ কোনো কিছু করার মতো না, কোন সদস্য কিন্তু, আমি এটা আইন জেনেই বলছি, আমি নির্বাচন কমিশনে দীর্ঘদিন আমি কাজ করেছি, নির্বাচন কমিশন যে সাংবাদিকদের যে সংগঠন আছে সেটার অন্যতম প্রতিষ্ঠাতা আমি, আমরা 2-3 জন মিলে সেই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলাম। তো সেই নির্বাচন কমিশন দীর্ঘ সময় আমি বিচারপতি রৌফ সাহেবের সময় থেকে কাজ করেছি, তারপরে আবু হেনা সাহেব, তারপরে পরবর্তীতে সাইদ সাহেব, এদের সবার আমলেই সবার সাথে আমার নির্বাচন কমিশন বিটে কাজ করার সুযোগ হয়েছে। তো সুতরাং নির্বাচন কমিশন বলতে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের এখতিয়ার আছে যে কোনো বিষয়ে সিদ্ধান্তমূলক কথা বলার, অন্য কমিশন সদস্যরা কিন্তু সেভাবে কথা বলার কোনো এখতিয়ার নাই। তারা তখনই তারা রিপ্রেজেন্ট করবেন যখন কমিশনে বসবেন, সেখানে তারা মতামত দিতে পারবেন, তাদের মতামতকে গ্রহণ করার সুযোগ আছে। কিন্তু ব্যক্তি একজন নির্বাচন কমিশনার, শুধু কমিশনার কিন্তু কোনো সিদ্ধান্তমূলক কথা বলতে পারেন না। এটা এক ধরনের অতি উৎসাহ বা বিশেষ কাউকে তুষ্ট করার প্রবণতা থাকতে পারে, এগুলো ঠিক হবে না। তাহলে হবে কি, আমাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি অন্তর্বর্তী সরকারের সময় একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন আমরা প্রত্যাশা করছি, সেই জায়গাটাতে মানুষের আস্থা অনাস্থার একটা জায়গা তৈরি হলে এটা বৃহত্তরভাবে জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর জায়গা তৈরি হবে। আলাউদ্দিন মোহাম্মদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু একটা সমস্যা হয়েছিল। জুলাই ঘোষণাপত্রে কি আছে না আছে আপনারা জানতেন না, অনেক দলই জানতো না, ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিক্রিয়া দেখিয়েছেন যে ওনারা মেনে নিতে বাধ্য হয়েছেন, এটা নিয়ে জামালা করতে চাননি, এরকম একটা মানসিকতা দেখেছে, মানে তার আপনারা সন্তুষ্ট নয়, এটা স্পষ্টও বলেছেন। এখন এই যে জুলাই সনদ আসছে, জুলাই সনদের গণভোট কখন হবে সেই প্রশ্ন আছে, আর একটা জুলাই সনদ আসলে কিভাবে কি থাকবে
এখন আপনারা স্বাক্ষরের কে কে স্বাক্ষর করবেন সেই নামও পাঠানো হয়েছে। আমার প্রশ্ন হলো যে চূড়ান্ত হওয়ার আগে আপনারা কি এটা দেখে নেবেন তো নাকি? জুলাই ঘোষণাপত্র পত্রে কি আছে সেটা আমরা জানতাম না ব্যাপারটা এমন নয়। আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই ঘোষণাপত্রের জন্য দীর্ঘদিন ধরে আপনার জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তীতে এনসিপি আন্দোলন চালিয়ে গিয়েছে এবং আমরা একবার আপনার গত 2024 সালের ডিসেম্বরের লাস্ট দিনে আমরা কিন্তু নিজেরাই ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। সেখান থেকে আমরা সরে আসি মূলত সরকারের আশ্বাস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে আশ্বস্ত করেছিল যে তারাও এখানে ঘোষণাপত্রে কন্ট্রিবিউট করতে চায়। তো সেক্ষেত্রে যে ঘোষণাপত্রটি হলো এটা কিন্তু আপনার বড় দলগুলোর মধ্যে কয়েকবার চিঠি চালাচালি হয়েছে, ঘোষণাপত্র কারেকশনের জন্য পাঠানো হয়েছে, কিন্তু লাস্ট মোমেন্টে ঘোষণাপত্রে একটি ধারা যুক্ত করা হয়েছে যে ধারার মাধ্যমে পরবর্তী সংসদের কাছে আবেদন করা হয়েছে ঘোষণাপত্র পরবর্তী সংসদে গিয়ে আপনার সংসদ এটাকে আপনার স্বীকৃতি দিবে। তো সেই বিষয়টা পাশাপাশি হয়তো আর একটা ক্লজ এটা আমাদের অগোচরেই আপনার অ্যাড করা হয়েছে। তো ঘোষণাপত্রটি পুরোপুরি যে আপনার আমাদের অজানার মধ্যে হয়ে গিয়েছে হ্যাঁ সেটাই আর কি। ধরেন এটা এখন জুলাই সনদের ক্ষেত্রে যেটা হয়েছে, তো সনদটাও কিন্তু ঐকমত, এটা তো স্বাভাবিকভাবে ঘোষণাপত্র ছিল ছাত্রদের আসলে দাবি যে ঘোষণাপত্র লাগবে, সনদটা কিন্তু ছাত্রদের দাবি ছিল না। ঘোষণাপত্র যদি প্রপারলি হতো তখনও আর জুলাই সনদের দরকার হতো না, তখন হয়তো অন্য কিছু হতো। এখন জুলাই সনদ যেহেতু সরকার ঐকমত্য কমিশনের টোটাল যে আউটকাম আছে এটাকে একটা সাম আপ করে জাতির সামনে উপস্থাপন করার চিন্তা সরকারের মাথা থেকে এসেছে। সো তারা যেভাবে আপনার এই জিনিসটা চাচ্ছে আমরা কিন্তু সহযোগিতা করে যাচ্ছি এখন পর্যন্ত। তো আমাদের কিছু আপনার অবস্থান আছে, স্বতন্ত্র অবস্থান ছিল, এখনো আছে, কিন্তু আমরা মনে করি যে সারা জাতি যদি একটা জায়গায় একমত হতে পারে তাহলে আমরা এই সময়ের প্রেক্ষিতে ছাড় দিতে প্রস্তুত আছি। এখন সারা জাতি বলতে আপনারা আসলে কি বুঝান? জনগণের উপর ফেলে দেয় সবকিছু, এটা হাস্যকর ব্যাপার। ঐকমত্য কমিশনে না একটা বিষয় দেখেন, কখনোই আপনার মানে শতভাগ যে ইনক্লুসিভিটি এটা আসলে সম্ভব হয় না। আমি আরো নির্দিষ্ট করে একটা প্রশ্ন করি আপনাকে, আপনার গণভোটটা কখন চান? আমরা গণভোটটা আইডিয়ালি নির্বাচনের আগেই চাই, কিন্তু যদি মনে হয় যে নির্বাচনের সময়ও গণভোট হতে পারে তো সেটা তো আমাদের আপত্তি নেই, কিন্তু সেখানে এই তাদের গণভোটে যারা নির্বাচিত হবেন পরবর্তী সংসদের সংসদ সদস্য তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ারের একটা স্বীকৃতি থাকতে হবে নির্বাচনে। যদি এটা নির্বাচনে সেই স্বীকৃতি থাকে, যেটা ইতিমধ্যে আলাপ আলোচনা হয়েছে সেই স্বীকৃতির দিকে যাচ্ছে, তাহলে নির্বাচনের দিন একই দিন যদি গণভোট হয় আমাদের কোনো আপত্তি নেই। উচ্চকক্ষে পিয়ার যদি না থাকে, দেখেন উচ্চকক্ষের পিয়ারটা আমরা এখানে গণভোটে যেই 2টা কি 3টা ক্লজের কথা বিবেচনা করছি, যে আমরা প্রস্তাবও দিয়েছি যে বিষয়গুলো আপনার নোট অফ ডিসেন্ট আছে, ডিসেন্ট সহ পাশ করার ক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে, আর হলো যেগুলো আপনার নোট অফ ডিসেন্ট নেই, মানে যেগুলো অন্য সবাই মানে একমত হয়েছে একটি কিংবা 2টি দল যাদের নোট অফ ডিসেন্ট আছে, এগুলো আসলে পরবর্তীতে বাস্তবায়ন করা হবে কিনা, যদি জনগণ মতামত দিয়ে থাকে পরবর্তী বাস্তবায়ন করা হবে। কিন্তু একটু কঠিন। গণভোট বলতে আমরা হানা ভোট বুঝি, যে সনদটা জনগণের সামনে উপস্থাপন করা হবে সেখানে তারা বলে দিবে হ্যাঁ, এটা আমরা আশা করছি, এবং নোট অফ ডিসেন্টটা হওয়া এটা কিন্তু সহজ হিসাব, এত কিছু এর জন্য আইনজ্ঞ হওয়ার দরকার নেই, তাহলে তারা তো বাস্তবায়ন করতে বাধ্য নয়। না, এখন একটা বিষয় হলো ধরেন আপনার গণভোটে সবাই ধরেন আপনার এই বিএনপি যে এই বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে তার বিপরীতে গিয়ে হা দিল, দেওয়ার পরও যদি আপনার পরবর্তী সরকারের সদিচ্ছা না থাকে, যদি একটা কেওয়াস লাগাতে চায়, তখন কিন্তু আপনার তারা তাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে পারে। সো এই জায়গাটা চিন্তা করে আমরা মনে করি যে যতটুকু জায়গায় আপনার মানে ওই একমত হওয়া যাবে সেই জায়গাগুলো নিয়ে কাজ করলে পরবর্তীতে এইগুলো সাস্টেনেবল হবে। আর যে দাবিগুলো এখন আছে যেটা জাতির সামনে ক্লিয়ার হয়ে গিয়েছে, আপনার যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ কিংবা ওই রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, পাশাপাশি আপনার এই যে উচ্চকক্ষের ব্যাপারগুলো, আমার মনে হয় সেগুলো পরবর্তীতে যারাই রাষ্ট্র ক্ষমতা আসুক, রাষ্ট্র যদি আবার কখনো হোঁচট খায় তখন মানে জনগণ প্রথমেই ধরবে যে এই জায়গাগুলো বাস্তবায়ন হলে তখন এই হোঁচটটা খেত। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান।
প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। আমরা আবারও আলাউদ্দিন মোহাম্মদের কাছেই যাব। গত শুক্রবার বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে আপনাদের কার্যালয়ে আপনাদের দলের নির্বাহী কাউন্সিলের সভা হয়েছে এবং আমরা জেনেছি যে এনসিপির যে নির্বাহী কাউন্সিলের সদস্য সংখ্যা এখন 51 জন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ বেশিরভাগ নেতাই ওই সভায় যোগ দিয়েছেন। বিএনপি বা জামাতের সঙ্গে নির্বাচনে জুটে গেলে লাভ ক্ষতি কি হতে পারে তা নিয়ে জাতীয় নাগরিক পার্টির নির্বাহী কাউন্সিলের সভায় আলোচনা হয়েছে। সবাই নেতাদের একটি অংশ জামাতের সঙ্গে নির্বাচনে জুটে যাওয়ার ব্যাপারে মত দিয়েছে, কেউ কেউ বিএনপির সঙ্গে নির্বাচনের সমঝোতা যাওয়ার পক্ষে কথা বলেছে। তবে নির্বাহী কাউন্সিলের সভায় অংশ নেওয়া বেশিরভাগ নেতা বিএনপি ও জামাতের বাইরে তৃতীয় কোনো জোট করে নির্বাচনে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। আলাউদ্দিন মোহাম্মদ, আসলে আপনারা কোন দিকে যাচ্ছেন? আপনি যে বিষয়টি উপস্থাপন করেছেন এটা আমি মনে করি পুরোপুরি সত্য, যে বেশিরভাগ সদস্যদের আকাঙ্ক্ষা হলো নতুন রাজনৈতিক জোট তৈরি করতে হবে। কিন্তু নতুন রাজনৈতিক জোট যদি নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে চায়, তাহলে সেক্ষেত্রে কোনো আপনার বিদ্যমান যে বড় যে জোটগুলো আছে সেই জোটগুলো কারোর সাথে সে সমঝোতা করবে কিনা, অ্যালায়েন্স করবে কিনা, সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তো এবং সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ সদস্য মনে করেন যে আমরা নতুন রাজনৈতিক জোট করব, অনেকগুলো ছোট ছোট দল আছে, সবাই মিলে একটা নতুন মোর্চা করব, যে মোর্চাটা আসলে নতুন বন্দোবস্তের প্রতিনিধিত্ব করবে। তারপর তারা নির্বাচনের সময় খণ্ডকালীন সময়ের জন্য হয়তো বা কারোর সাথে আপনার জোটবদ্ধ হতে পারে। আমরা ইদানিং লক্ষ্য করছি যে এনসিপি খুব দামি হয়ে গেছে, অন্তত জুটে নেওয়ার জন্য সবাই টানাটানি করছে। বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, উপভোগ করছেন? না, আমার মনে হয় এটা এমন না যে এনসিপি দামি হয়ে গিয়েছে, বরং আমরা নির্বাচনের জোটে গণঅভ্যুত্থানের পর গণঅভ্যুত্থানের যেই আপনার ফ্রন্ট লাইনার্স যে শক্তিগুলো, অনেকেই মনে করছেন তাদেরকে সাথে রাখলে আগামীতে বাংলাদেশের, আমরা তো শুধুমাত্র দেশের রাজনৈতিক ইকুয়েশন চিন্তা করলে হবে না, আমাদের এখানে বৃহৎ প্রতিবেশী দেশের কাছ থেকে থ্রেট আছে। আমাদের আওয়ামী লীগ যেভাবে আছেন, কিংবা মানে যারা আসলে এখানে এখন স্পেস পাচ্ছেন না, তো তাদের কাছ থেকে একটা থ্রেট আছে। এগুলো কিভাবে মোকাবেলা করে আসলে ভবিষ্যতে রাজনীতিটা চলবে, এখানে এটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা সবচেয়ে সুন্দর হতো যে বিএনপি, জামাত, এনসিপি তারা মিলে যদি কিছু করতে পারতো। কিন্তু যেহেতু বিদ্যমান বাস্তবতা এটার বিপক্ষে অনেক আপনার শক্তি দাঁড়িয়ে আছে, এটা বাস্তবতা দিবে না। তো সেক্ষেত্রে আমরা মনে করি যতটুকু সম্ভব যে বাংলাদেশে যাতে অতীতে যে বিভাজনের রাজনীতি হয়েছে, একেবারেই মানে পোলার দুইটা পজিশন, এই পজিশন যাতে না হয়, মানে একটা গ্রে এরিয়ার ভিতরে যাতে সবাই অবস্থান করে, যে না এখানে কেউ কাউকে নির্মূল করবে একেবারে, কারোর সাথে কারোর আপনার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, যে না তার সাথে সে যা বলবে পুরো উল্টো বলবো, সেই বিষয়টি যাতে না হয়, এই বিষয়টা আমরা লক্ষ্য রাখছি। এম আবদুল্লাহ, আমরা ইতিমধ্যে টের পাচ্ছি যে বিএনপি জামাত দুই দলই আগামী নির্বাচনে এনসিপিকে সঙ্গে রাখতে চায়। বিশেষ করে বিএনপি এ বিষয়ে মরিয়া। গণমাধ্যম কর্মী হিসাবে এনসিপির বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে আলাপ করে যে বিষয়টি আমার মনে হচ্ছে সেটি হলো যে বিএনপি কোনো আসনে ছাড় দিলেও যদি দলটি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যান, তাহলে এনসিপির প্রার্থীদের জিতে আসা কঠিন হবে। এনসিপি মনে করে যে বিএনপি তাদের হারিয়ে দিতে পারে। অন্যদিকে জামাতের সঙ্গে জোট বা সমঝোতায় গেলে এনসিপির গায়ে একটি নির্দিষ্ট মতাদর্শের ট্যাগ লাগতে পারে। তবে তাদের নেতারা এটা বিশ্বাস করেন জামাতের সঙ্গে নির্বাচনে জোট হলে দলের নেতারা তাদের বিজয়ী করতে কাজ করবে। এই ডিলেমার মধ্যে আসলে দলটা রয়েছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? নির্বাচন সামনে রেখে তো বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণ, এটা মানে চিরাচরিত দৃশ্য। তো সেই জায়গাটাতে এনসিপিকে আপনি যেভাবে বলছেন যে অনেকে টানাটানি করছে, আমি কিন্তু ভিন্ন চিত্র দেখি। আমি দেখি যে বিএনপির অনেক নেতাকর্মী তুচ্ছ তাচ্ছিল্য করতেও ভার্চুয়াল জগতে অন্তত দেখি এনসিপির ব্যাপার, এনসিপির না খুব একটা চেঞ্জ। আমি আপনাকে উদাহরণ দেই, সেটা হলো এনসিপির নেতাদের সঙ্গে বিএনপির নেতারা টেলিভিশনের টক শোতে বসতে চাইতেন না এবং উঠে চলে যাওয়ার নজিরও রয়েছে। কিন্তু ইদানিং তারা বলছে বসা টেলিভিশনে বসা না বসা অসুবিধা নেই, এটা বড় কিন্তু অগ্রগতি। বুঝতে পেরেছি, বসা না বসা এটা তো একটা খুব বড় সূচক না।
এটা তো বসতে না চাওয়া এই ধরনের তো একটা অসৌজন্যতা, অসভ্যতার পর্যায়ে পড়ে, সেটা আমি মনে করি। আর কারোর সাথে বসতে না চাওয়া এই ধরনের এতটা রিজিটেড জায়গা রাজনীতি করতে গিয়েছিল, হ্যাঁ এটা সত্য, সেটা হয়ে থাকবে, সেটা দুঃখজনক। কিন্তু এনসিপির বিষয়টা, আপনি যে বিষয়গুলো এখানে উত্থাপন করলেন, এখানে নানান ধরনের ফাঁদ ও আছে, সম্ভাবনাও আছে এনসিপির জন্য। ফাঁদ কিরকম? ফাঁদের বিষয়টা আপনি যে কথাটি বলছেন, আমরা গতকালও একটা আড্ডা এই আলোচনাটাই উঠেছিল যে এনসিপি বা জোট যখন বিএনপি শুধু এনসিপি নয়, এবি পার্টির মতো দল আছে, গণসংহতি যেটা সাকির যে নেতৃত্বে সেটা আছে, নাগরিক ঐক্য আছে, এদের সবার জন্য আসন ছাড়ার জন্য বিএনপির একটা প্রস্তুতি আছে। এই প্রস্তুতির বিপরীতে আলোচনা আছে যেটা, সেটা হলো যে বিএনপি তারেক রহমান না হয় উদার দৃষ্টিভঙ্গি থেকে তিনি অ্যাকোমোডেটিভ হতে চান, তিনি অনেক আগে থেকেই বলছেন যে সবাইকে নিয়ে রাষ্ট্রটা চালাতে চান। তার এই যে দৃষ্টিভঙ্গি, তার সব দৃষ্টিভঙ্গি তো মাঠ পর্যায়ে প্রতিফলিত হচ্ছে না, নেতা কর্মীদের। আপনি এক একটি আসনে বিএনপির অন্তত পক্ষে সর্বনিম্ন সংখ্যক হলো 5 জন ক্যান্ডিডেট আছে। এটা কি জন্য? এটা আগে 3 জন ছিল, 18 সালে এটা গড়ে 3 জন ছিল, এবারে 5 জন 6 জন হয়ে গেছে। কি কারণে হয়েছে? নিশ্চিতভাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখছে, যে কারণে এখন যোগ্য প্রার্থী। আমি ঢাকার কাছে, আমি বসবাস করি টঙ্গীতে, এখানে একটি নতুন আসন হয়েছে 6, গাজীপুর 6। এই আসনে ডানে বাঁয়ে এখন চলার সময় পুরো ছেয়ে গেছে যে অমুককে সংসদ এমপি হিসাবে দেখতে চাই, এবং ডিজাইনটা দেখলে মনে হয় একই জায়গা থেকে ডিজাইনটা হয় আর কি। এই যে দেখতে চাওয়া পোস্টারের ডিজাইন, ফেস্টুনের ডিজাইন গুলো দেখলে মনে হয় মোটামুটি একই জায়গা থেকে ডিজাইন গুলো হচ্ছে। কিন্তু আমার এর মধ্যে নজরে পড়েছে অন্তত 10 থেকে 11 জন সেখানে তাদেরকে এমপি হিসেবে, এবং জনগণ দেখতে চাচ্ছে। নিচে লেখা আছে গাজীপুর 6 আসনের সর্বস্তরের জনগণ প্রচারে বা চাচ্ছে যারা আর কি। তো এই সর্বস্তরের জনগণ 11 জনকে শুধু গাজীপুর 6 আপনার এমপি হিসেবে দেখতে চায় বিএনপির, এবং এর মধ্যে সম্ভাবনাময় আছে যারা মাঠে ঘাটে ছিল, আবার এমনও আছে যারা নিজেদেরকে এমপি হিসেবে ভাবতে শুরু করেছেন নতুন প্রেক্ষাপট। তো এটা উদাহরণ দিলাম এই কারণে যে এইভাবে প্রত্যেকটি আসনে বিএনপির যারা নিজেদেরকে এমপি, নতুন পরিবর্তিত প্রেক্ষাপটে এমপি হতে ভাবতে শুরু করেছেন, এবং তারা তাদের অর্থ আছে, সামর্থ্য আছে, এগুলোর বিপরীতে এনসিপির জন্য, নাগরিক ঐক্যের জন্য, এবি পার্টির জন্য, গণসংহতির জন্য বা আরো ইসলামপন্থী দলগুলোকেও কিছু ছাড় দিতে চাচ্ছে, মামুনুল হকের দলকেও কাছে টানতে চাচ্ছে। হ্যাঁ, এই প্রেক্ষাপটে এটা কিন্তু একটা জটিল সমীকরণ। এই জটিল সমীকরণের মধ্যে আমরা কি হবে সেটা আরো কাছাকাছি, নির্বাচনের কাছাকাছি গেলে বুঝতে পারবো। তো সেই জায়গাতে যদি যেখানে তারেক রহমান ওখান থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে 7,000 নেতাকর্মীকে বহিষ্কার করেও কিছু যে অপরাধ প্রবণ যে কর্মকাণ্ড এগুলা থেকে সরাতে হিমশিম খাচ্ছেন, সেই জায়গাটাতে নির্বাচনের সময় এরা যে কমান্ডটা পুরোপুরি ফলো করবে, বিদ্রোহী হয়ে দাঁড়িয়ে যাবে না, এবং বিপুল অর্থ যাদের আছে তারা অর্থ নিয়ে যদি মাঠে নেমে পড়ে, তখন বিএনপি নেতাকর্মীদের ভোট যাদেরকে দেয়া হলো সেই আসনগুলো তাদের বাক্সে কতটুকু পড়বে সেটা একটা মানে আলোচনা, প্রশ্ন থেকেই যায়। পক্ষান্তরে জামাতের ব্যাপারে যেটা বলা হচ্ছে, জামাতের সম্ভাবনা আসনের সংখ্যা একটা সীমিত, মানে একটা নির্ধারিত বিশেষ কিছু অঞ্চল, ধরুন আপনি খুলনা বিভাগ, রংপুর বিভাগ, তারপরে এই মূলত এই দুটি বিভাগেই জামাত খুব সম্ভাবনা দেখছে তারা। এর বাইরেও বিচ্ছিন্নভাবে কিছু জায়গা আছে যেগুলোতে বেশি সম্ভাবনা আছে, সেখানে নিশ্চয়ই জামাতের নিজস্ব প্রার্থী থাকবে। তো এর বাইরে তাদের দেওয়ার মতো আসন কিন্তু অনেক থাকবে। তো তাদের পক্ষে আসন বেশি দিয়ে তুষ্ট করার, যারা শরিকে আসবে তাদেরকে বেশি দেওয়ার, তুষ্ট করার জামাতের পক্ষে সম্ভব হবে, কিন্তু তার ফিডব্যাকটা কতটুকু পাবেন ওই প্রার্থী? জামাত হয়তো নিজের ভোটগুলা নিশ্চিতভাবে যাকে ছাড় দিবে তার পক্ষে কাজ করবে, নিশ্চিতভাবে ভোট দিবে, কিন্তু সেই ভোটটা নিশ্চয়ই বিজয়ের জন্য কার্যকর হবে সেটা তো প্রশ্ন আছেই। ওইসব আসনে বরং ঝুঁকির যে জায়গাটা আছে সেটা হচ্ছে যেই আসনগুলো এনসিপি বা অন্যান্য দলকে বিএনপি ছেড়ে দিবে, সেই আসনগুলো যদি জামাত টার্গেট করে,
যে সেই আসনগুলোতে তারা ভালোভাবে এফোর্ট দিয়ে সেই আসনগুলো তারা তুলে আনার চেষ্টা করে, তাহলে কিন্তু ওই যে যাদেরকে ছাড় দেওয়া হলো শরিক, তারা কিন্তু আরেক ধরনের ঝুঁকির মধ্যে। কেউ কেউ প্রশ্ন করছে এখানে জামাত সুবিধাও পেয়ে যেতে পারে। না, সেটাই আমি বলছি যে জামাত ধরুন ওনাদেরকে 20টা আসন বা 30টা আসন ছেড়ে দিল, বা ইয়েকে নাগরিককে ছেড়ে দিল, বিএনপি ছেড়ে দিল, সেই আসনটা উনার জন্য বিএনপি ছাড় দিল, বা নাহিদ সাহেবের জন্য, নাহিদ ইসলামের জন্য একটা আসনে ছাড় দিল। কিন্তু সেই আসনে নাহিদ ইসলামের বেলায় হয়তো বিষয়টা কিরকম ভিন্ন হতে পারে, কিন্তু অন্য XYZ যে কারো ক্ষেত্রে সেই আসনটা যদি জামাত টার্গেট করে, জামাতের সাংগঠনিক শক্তি সামর্থ্য সবকিছু দিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাহলে সেই যার জন্য ছাড়লো তার কিন্তু একটু বেশ ঝুঁকির মধ্যেই বিএনপির সব ভোট তার তুলে আনা এবং সেখান থেকে জিতে আসা কঠিন হয়ে যাবে। এই জটিল সমীকরণগুলো নিয়েই সবাই কিন্তু অ্যানালাইসিস করছে, সবাই মাঠ পর্যায়ের খোঁজ খবর নিচ্ছে, কার সম্ভাবনা কি এবং কোন আসনগুলোতে কোন ইকুয়েশনে এগুলো শেপ নিতে আরো সময় লাগবে। এটা আপনি ধরেন ডিসেম্বরের আগে এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি ডিসেম্বরের মাঝামাঝি বা প্রথমার্ধে যদি তফসিল দেয়, তাহলে তারপরে শেপ নিবে আসনগুলো, সারা দেশের চিত্রটা কি দাঁড়াবে। আলাউদ্দিন মোহাম্মদ, আসলে নির্বাচনের জোট একটু জটিল পর্যায়ে রয়েছে। এম আবদুল্লাহ তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করেছেন, এখন এটা দায়িত্বে আছেন, কিন্তু গণমাধ্যম ছেড়ে আছেন তা নয়। আসলে যেটা বলেছেন আসলে চিত্রটা এরকমই। এখানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হচ্ছে, যে আসলে যে রাজনৈতিক দলগুলো মূলত সবাই নির্বাচনমুখী, এটা আর অস্বীকার করার সুযোগ নেই। আপনাদের দলের যারা সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় যাচ্ছেন, ছোট বড় সব দলই যার যার এলাকায় যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোন দলের কি ধরনের প্রস্তুতি নিই, এই ধরনের একটা আলোচনা কিন্তু মাঠে রয়েছে। সাধারণ মানুষের মাঝে একটা আলোচনা আছে যে নির্বাচনের ব্যাপারে সরব থাকলেও নির্বাচনের প্রস্তুতিতে প্রতিদ্বন্দ্বী দলগুলো বিশেষ করে জামাতি ইসলামের তুলনায় বিএনপি পিছিয়ে পড়েছে। আসলে কি তাই? আমার মনে হয় যে নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে জামাত ইসলাম যেটা করছে প্রায় 1 বছর ধরেই, তাদের প্রার্থীরা এখন পরিচিত এলাকায়, আমরা যারা এলাকায় বিভিন্ন এলাকায় গিয়েছি আমরা দেখেছি, তো জামাত একটা জায়গায় খুব সাকসেসফুলি করতে পেরেছে, সেটা হলো তার প্রার্থীদের সে পরিচিত করাতে পেরেছে, এবং ওই জায়গায় হয়তো বিদ্রোহী প্রার্থীও আসার সম্ভাবনা নাই। তাহলে জামাতের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের অনেকগুলো ভোট হয়তো বা ইতিমধ্যে প্রার্থীরা নিশ্চিত করছেন। এটা একটা ইতিবাচক দিক জামাতের সাংগঠনিক রাজনীতির জন্য। বিএনপির ক্ষেত্রে আসলে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এনসিপির ক্ষেত্রে আমি বলতে পারি যে এনসিপি আসলে এখন পর্যন্ত নির্বাচনী যে রাজনীতি, সেই রাজনীতির জন্য প্রস্তুত না, কিন্তু কিছু কিছু প্রার্থী তো প্রস্তুত। হ্যাঁ, এটাই দল হিসাবে না হলেও তারপরেও ধরুন আমাদের কিছু কিছু জায়গায় আমাদের প্রায় মোর দেন 1 ডজন আসনে আমাদের নেতাকর্মীরা যাচ্ছেন, এবং কেন্দ্রীয় নেতারা ছাড়াও তৃণমূলে যারা আছেন তারা প্রতিদিন কাজ করছেন। তো আমাদের মূল চাওয়া যেটা হলো যে নির্বাচন তো একটা উপলক্ষ, নির্বাচনের মাধ্যমে আপনার অনেক মানুষ যারা রাজনীতি করেন না তারাও রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তো এই নির্বাচনের মাধ্যমে আমরা চাইবো, যেহেতু আমরা নতুন রাজনৈতিক দল, আমাদের অনেক আসন, অনেক উপজেলা, এখন পর্যন্ত এনসিপির কোনো কমিটি হয়নি, অনেক উপজেলায় আছে, তো অনেক ইউনিয়ন আছে যেগুলোতে আসলে আমরা যেতে পারিনি। নির্বাচনটাকে কেন্দ্র করে আমরা চেষ্টা করব যে যত বেশি সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। একটা বিষয় কিন্তু খুব সবাই স্বীকার করে যে এনসিপি না, নতুন রাজনৈতিক শক্তির জন্য মানুষের অনেক আগ্রহ আছে, এবং এনসিপির যারাই আসলে তৃণমূলে যাচ্ছেন তাদের সাথে মানুষের যে ইন্টারাকশনটা, মানুষ খুব উচ্ছ্বাসের সাথে তাদেরকে ইভেন অনুযোগও করে যে আপনারা কেন আসেন না, আপনাদেরকে পাওয়া যায় না। তো আপনাদের যে পাওয়া যায় না, মানুষের মধ্যে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার এবং যে সমর্থন, এই সমর্থনটা আদায় করে সমর্থনটা ভোটে ট্রান্সফার করার জন্য যে সাংগঠনিক কাঠামো দরকার, আমরা যদি পরবর্তীতে নির্বাচনে কোনো সমঝোতা কারোর সাথে যাওয়া হয়, মূলত কিন্তু এমন না যে আসলে অন্য রাজনৈতিক দলের ভোটারদেরকে আমরা নিয়ে আসতে পারবো, এটা খুব কঠিন কাজ। কিন্তু যেই কাজটা হবে সেটা হলো যে এস্টাবলিশড কোনো দলের যদি আপনার সাংগঠনিক আপনার সহযোগিতা কোনো রাজনৈতিক দল এনসিপি তৃণমূলে পায়, তখন হয়তো আপনার সেখানকার যেই ভোটাররা সত্যিকার অর্থে এনসিপিকে ভোট দিতে চান তাদের কাছে যাওয়াটা ইজি হবে, এবং নির্বাচনের যে আপনার হিউজ যে পুলিং বুথ আছে, বুথগুলোকে কিভাবে আপনার ম্যানেজ করা হবে, এবং নির্বাচনে আপনার প্রতি ওয়ার্ড ভিত্তিক যে অফিস দিতে হয়, যে সক্ষমতা আমাদের ঘাটতি আছে। এর মানে কি নির্বাচনটাকে আপনারা নির্বাচন এবং সাংগঠনিক পরিধি বাড়ানোর একটা উপায় হিসেবে নিচ্ছেন, এই তো? অনেকটা বলা যায়, হ্যাঁ, দুটোই বলে। বা নির্বাচনটা সত্যিকার দেখেন এনসিপি নির্বাচনটা কি, এনসিপি যদি কোনো কারণে মনে করে যে এনসিপি নির্বাচনে যাবে না,
তো আমার মনে হয় যে গত প্রায় 1.5 বছর ধরে চলা যেই আপনার সংস্কারের যেই প্রসেস, তারপর আরো অনেকগুলো বিষয় হোঁচট খাবে। ইভেন এনসিপির যদি ইন্টারনাল কোনো প্রিপারেশন নাও থাকে, এই জিনিসটা আসলে আপনি বিশ্ব দরবারে আপনি এটা এস্টাবলিশ করতে পারবেন না যে এনসিপি আসলে প্রিপেয়ার্ড না, এই জন্য সে স্কিপ করতে চাচ্ছে। তো এনসিপি নির্বাচনে যাওয়াটা মূলত এই যে নির্বাচনী প্রক্রিয়াকে সম্মান জানিয়ে এই প্রসেসটাকে আরেকটু এগিয়ে দেওয়া এবং এটাকে আরেকটু ইনক্লুসিভ করা। তো সেইটা আমরা বিবেচনা করি এবং আমরা আমাদের নেতাকর্মীদের বলি আসলে আমাদের যে ভোটার আছেন তারা কিন্তু এখনো স্কুলে আছেন, আরো মানে শিশু অবস্থায় আছেন, যারা আমাদেরকে মানে আমাদের কোর সমর্থক গোষ্ঠীটা এখনো ভোটার হননি। তো যদি এইবার 16 বছর বয়সীদের ভোটের সুযোগ দেওয়া হতো, হয়তো বা আমরা দেখতাম যে আমাদের মোর দেন 1 crore ভোটার আমরা পেয়ে যেতাম, যারা মানে আনকন্ডিশনালি আমাদের সাথে রাজনীতি করবে। তো আমরা আসলে তাদের দিকে তাকিয়ে রাজনীতি করতে চাই, তাদের জন্য আমরা ক্ষেত্র তৈরি করতে চাই। সেজন্য আমাদের এই নির্বাচন না, পরবর্তী নির্বাচনগুলো হয়তো আমাদের টার্গেট হতে পারে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। আমরা আগে জানতাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কোনো দলের ছাত্র সংগঠন বিজয়ী হলে সেটি জাতীয় নির্বাচনে তেমন একটা প্রভাব পড়ে না। তবে এবার সম্ভবত একটু ব্যতিক্রম। সোশ্যাল মিডিয়ার কল্যাণে একজন শ্রমিক ও রিক্সা চালকও জানেন ডাকসু চাকসু নির্বাচনে কারা বিজয়ী হয়েছে। একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চায়ের দোকানে ডাকসু চাকসু নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হয়। এ কারণে অনেকে বলছেন যে রাকসু ও চাকসু নির্বাচনে যদি শিবির বিজয়ী হয় তাহলে জামাতে ইসলামী জাতীয় নির্বাচনের সুবিধা পাবে। আপনার কি মত? দেখুন, এই ছাত্র সংসদ নির্বাচনে কারা পার্টিসিপেট করছে, বিশেষ করে যারা ভোটার, তারা তো একেবারে তরুণ, তাদের বয়স কত, তারা কেবলই ভোটার হয়েছে এমন আছে, এমন তরুণরাই সেখানে পার্টিসিপেট করছে। তো এদের যে ম্যান্ডেটটা, এই ম্যান্ডেটটা এখন থেকে আমরা যদি দেখি যে বাংলাদেশের প্রকৃত ভোটের চিত্র আমরা দেখেছি 18-19 বছর আগে, এর মধ্যে কিন্তু সত্যিকারের মানুষের জনমতের কোনো প্রতিফলন কিন্তু ঘটে নাই কোনো নির্বাচনে। তো এই 20 বছরের ব্যবধানে এই 20 বছরে কিন্তু বাংলাদেশের ভোটের প্যাটার্ন, বাংলাদেশের সামাজিক যে অবস্থা, মানে প্রচারের যে ধরন, সব কিছুই এর মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে প্রতি মুহূর্তে মানে একজন রিক্সা চালকও যখন তার প্যাসেঞ্জার নাই, বসে বসে দেখা যাচ্ছে যে ঘাটছে, ফেসবুক ঘাটছে বা সোশ্যাল মিডিয়া দেখছে। তো এই যুগে এসে এগুলোর যে প্রতিফলন, কোথায় কি ঘটছে না ঘটছে, এগুলোর তো আগ্রহ আগে আছে। আগে যেখানে চা দোকানে বসে বিশ্লেষণটা বেশি হতো, এখন ওই গ্রামের চা দোকানের আড্ডাটা কমে এখন ওই চলে গেছে মোবাইলে, যে সময়টা পায় সেটা নিয়ে মোবাইল ঘাটাঘাটি, মোবাইলে এগুলা ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে। তো এগুলোর জন্য কিছু প্রভাব তো পড়বেই, নিশ্চয়ই প্রভাব পড়বে। এবং রাকসু এবং চাকসুর ফলাফলটাও আজ করা যাচ্ছে সেখানে কি হবে যদি তাদের মধ্যে ভেতরে অন্যথা না থাকে, কারণ এই দুটোকে আগে থেকেই শিবিরের ঘাঁটি হিসেবে বলা হতো।
তো এই সময়ের মধ্যে যদি বড় ধরনের কোনো চেঞ্জ না হয়ে থাকে, কারণ এটা তো প্রতি 4 বছর অন্তর নতুন নতুন শিক্ষার্থী ভর্তি হয়, এখানে 15-20 বছর আগে এখানে যারা ছিল তাদের যে অবস্থান ছিল সেটা এখন ওইভাবে সরাসরি ওইভাবে বিবেচনায় নেওয়ার সুযোগ নাই। কিন্তু শিবির কিন্তু বসেছিল না, এই বৈরী সময়েও তারা ভর্তির ক্ষেত্রে নানানভাবে তারা কিন্তু কলা কৌশলে তাদের আধিপত্যটা ধরে রাখার চেষ্টা করেছে। যেখানটাতে ছাত্রদল অনেকটাই উদাসীন ছিল, তারা একদিকে উদাসীন, অন্যদিকে এলো তারা প্রচন্ডভাবে চাপের মধ্যে সাংগঠনিক নানা সীমাবদ্ধতার কারণেও তারা ক্যাম্পাসে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারে নাই। ছাত্রদের লীগের প্রবল আক্রমণ, আধিপত্যের কাছে তারা অনেকটা অসহায় অবস্থায় ক্যাম্পাসগুলোতে ছিল। তো এই অবস্থার কারণে সব ক্যাম্পাসেই এক ধরনের শিবির যেহেতু নীরবে কাজ করে গেছে, গোপনে কাজ করে গেছে, তাদের জায়গাটা, তারা আধিপত্যের জায়গাটা, শক্তির জায়গাটা তারা সংহত করার চেষ্টা করেছে। তো এরই প্রভাব পড়ছে বিভিন্ন নির্বাচনে। এর কম বেশি প্রভাব তো পড়বেই, কিন্তু এটাও ঠিক যে বাংলাদেশের মানুষের মানে স্মৃতিশক্তি তো খুব দুর্বল। 2 মাস আগে, 2 সপ্তাহ আগে কি ঘটে এগুলো অনেক সময় মানে বিস্তৃত হয়ে যায়। সেই কারণে সোশ্যাল মিডিয়া আবার স্মরণ করানোর চেষ্টা করে। তো সব মিলিয়ে কিছুটা প্রভাব পড়বে, কিন্তু একেবারে এটার কারণে বৈপ্লবিক কোনো চেঞ্জ, ভোটের প্যাটার্নে চেঞ্জ হয়ে যাবে, ভোটের মানচিত্রে বিরাট মানে অদল বদল হয়ে যাবে, আমি সেরকম মনে করছি না। কারণ এগুলোকে মাথায় রেখেই বিএনপি পলিসি নির্ধারণ করছে, সেটাও আপনাকে বুঝতে হবে। আপনি তারেক রহমান সম্প্রতি যে সাক্ষাৎকারটি দিয়েছেন, অত্যন্ত ম্যাচিউর একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন, এবং তেমন কোনো সমালোচনা এই সাক্ষাৎকারের কিন্তু এগুলার মধ্য দিয়ে বলা হচ্ছে যে তারেক রহমানের এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে অনেকটা তিনি যে ধরনের একটা ছাত্র জাকসুর ফলাফলে যে বিএনপি এক ধরনের রাজনৈতিক চাপের, মনস্তাত্ত্বিক চাপের জায়গা পড়েছিল, সেটা অনেকটাই ওভারকাম করতে পেরেছে, এরকম বিশ্লেষণও আছে। কিন্তু সেটা আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে, তো এখনো পর্যন্ত 4 মাস আছে। এই 4 মাসের মধ্যে পলিটিক্যাল পোলারাইজেশন এবং নানান ধরনের দেশের আরো যেসব জটিল ইস্যু আছে, এগুলা নিয়ে ভোটের বাজারে অনেক ধরনের কিন্তু পরিবর্তন, প্রভাব কাজ করবে। সেটা আলটিমেটলি কে কতটা তার পক্ষে টানতে পারবে, এটার উপরই অনেক কিছু নির্ভর করবে। কিন্তু অনেকে বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোন দল আশ্রয় প্রশ্রয় দিতে চায়, ভারতকে তার আধিপত্য বজায় রাখার সুযোগ তৈরি করতে চায়, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি কমিটমেন্ট আছে কি নাই, এসব বিষয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বা ফেলবে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কি মনে হয়? আমার মনে হয় এটা ইতিমধ্যেই এইটা প্রভাব পড়েছে, কিন্তু এটা নির্বাচনে যে নতুন করে আবার প্রভাব আসবে আমার মনে হয় না যে এরকম কিছু ঘটবে। কারণ মানুষ যারা রাজনীতি করছেন এবং সাধারণ মানুষ যারা ভোট দিবেন, তাদের তো সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন, কথাবার্তা বলছেন, তারা সমাজে রাজনৈতিক দলগুলোর সাথে মিশছেন। আমার মনে হয় সেই প্রেক্ষাপট বিবেচনায় রেখে মানুষ ইতিমধ্যেই তার রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে বিভিন্ন আপনার গ্রুপে অথবা বিভিন্ন ভাবে একটা বার্তা দিতে সক্ষম হয়েছেন। তো নতুন করে নির্বাচনকে কেন্দ্র করে যে একটা বড় আপনার আবার মানে ডাইমেনশন পাওয়া যাবে, আমার কাছে সেটা মনে হয় না। এই ধারাবাহিকতাতে কি প্রভাব ফেলবে না? ধারাবাহিকতাতে প্রভাব, যেমন আপনি যদি এখন বিএনপির ক্ষেত্রে দেখেন, তো বিএনপির ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রপাগান্ডা দেখেছিলাম যে বিএনপি হয়তো বা আপনার সামহাও আন্ডার টেবিলে কম্প্রোমাইজ করেছে কারোর সাথে। কিন্তু বিএনপির যে আপনার নেতা, তিনি তার সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে আসলে তারা এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠায় যা দরকার হয় তাই করবেন। এখন আমরা কিন্তু এতটুকু চেয়েছি, আমরা প্রতিশোধ চাই না, কাউকে নির্মূল করা চাই না। ন্যায় বিচারের স্বার্থে যারা যে অন্যায় করেছে তাদেরকে সেই প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে, এতটুকু এনাফ। ধরেন এই জায়গায় যদি আপনার বিএনপি মানে যেটা তার অবস্থান স্পষ্ট করেছেন, এখানে জামাতে ইসলামী আছেন, তারা যদি আপনার এই অবস্থান কোনোভাবে মানুষ মনে করে যে তারা আসলে এটার সাথে বিট্রে করবেন, তখন হয়তো মানুষ সেটা নিয়ে রায় দিবেন। এখন মূল বিষয়টা হলো যে মানুষ তো ইদানিং দেখছে, নতুন করে নির্বাচনে আবার দেখবেন, আমার কাছে এটা মনে হয়। আমি বলছি ধারাবাহিকতার যে চলছে সেটা তো একটা প্রভাব পড়বে নাকি? সেটা সত্যিকার অর্থে এটা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলেন, আমি একজন এনসিপি কর্মী হিসেবে আমি প্রত্যাশা করি এটা পড়া উচিত। কিন্তু বাস্তবতা হলো ধরেন নির্বাচনে মানুষ অনেক আরো বেশি রেশনাল হয়ে যায় এবং মানুষ অনেক বেশি মানে অনেক ছোট ছোট ক্যালকুলেশন দেখা যায়। একজন প্রার্থীকে তার অপছন্দ হলো, তার নিজ এলাকায় প্রার্থীর কোনো আপনার নেগেটিভ নিউজ আসলো, সে
মোটা দাগে যে জাতিগত ব্যাপারে কি হচ্ছে সেটা নিয়ে চিন্তা না করে প্রার্থীকে সে আপনার তার মতো করে একটা রায় দিয়ে দিতে পারে, মানে উল্টোটা ঘটতে পারে। তো আমার মনে হয় নির্বাচনটা মূলত, যেহেতু আমরা ওই এফপিটিতে আমরা নির্বাচনটা করি, তো ওই এলাকায় যে ক্যান্ডিডেট, রাজনৈতিক দলগুলো যদি নির্ভর করে অনেক কিছু, রাজনৈতিক দলগুলো যদি তার মানে সঠিক ক্যান্ডিডেট বাছাই করতে না পারে, তাহলে জনগণ আসলে তার মতো করে রায় দিবে। আর যদি রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাকে মাথায় রেখে ক্যান্ডিডেট দিতে পারে, তাহলে আমার মনে হয় জনগণ তাহলে সেই গণঅভ্যুত্থানটাকে মাথায় রেখেই ভোট দিবে না। এম আব্দুল্লাহ, আমরা এই অনুষ্ঠানে একটা কথা বারবার আলোচনা করেছি যে বাংলাদেশে রাজনীতিতে এটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে কে প্রো আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, ইন্ডিয়াপন্থী হবে কি হবে না, এটা একটা বড় একটা বিষয়। আমরা লক্ষ্য করছি যে কোনো রাজনৈতিক দল এ ব্যাপারে একটি দোলাচলে থাকলেও ধীরে ধীরে কিন্তু তারা একটা অবস্থান নিয়ে নিচ্ছে। ভারত প্রীতি দেখানো, কোনোভাবে যাতে কেউ টের না পায় যে আমার ভারত প্রীতি আছে, সে চেষ্টা করছে। আওয়ামী লীগ প্রীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং জাতীয় পার্টিকে নিয়েও এক ধরনের খেলাধুলা করার চেষ্টা করা হচ্ছিল, এটা আমরা জানি কম বেশি। এবং জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে শীর্ষ দলের নেতারা বৈঠক করেছেন, সে খবর আমাদের আছে। কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা পোলারাইজেশন হচ্ছে, এবং এই পোলারাইজেশনটা অনেকটা ইতিবাচক, যেটা আমরা চাই যে এখানে আবার ফেসিস্ট যাতে ফিরে আসতে না পারে, ভারতীয় আধিপত্যবাদ যাতে আর ফিরে না আসতে পারে। এই যে রাজনৈতিক দলগুলোর পোলারাইজেশন হচ্ছে, ইতিবাচকভাবে হচ্ছে, এটা কেন হচ্ছে? এটাকে ভোটকে সামনে নিই? আমি একটু আগেই বলছিলাম যে যত নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই কিন্তু এই পলিটিক্যাল পোলারাইজেশনটা কিন্তু ডাইমেনশনটা নানানভাবে কিন্তু, হ্যাঁ আমি সেটাই বলছি যে রাজনৈতিক দলগুলো কিছু আছে সত্যতা জায়গার পরিবর্তে প্রপাগান্ডার জায়গাও ছিল বা আছে, এবং কিছু ব্যাপার বক্তব্যের কারণে হয়েছে। আপনি লক্ষ্য করবেন ভারতেরও কিন্তু রিয়েলাইজেশনটা আমরা আস্তে আস্তে কিছুটা আমরা লক্ষ্য করছি এই জায়গাটাতে। এটা কৌশলও হতে পারে তাদের, কিন্তু তারা সর্বশেষ কিন্তু যে কথাটি জানান দিয়েছে, এটা কিন্তু গত 13 মাস কিন্তু তারা এই কথাটা এভাবে বলে নাই। তারা তাদের এক ধরনের অন্য বার্তা ছিল। তারা সর্বশেষ যেটা বলেছে যে বাংলাদেশে যেই নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক না কেন তার সাথে কাজ করার জন্য প্রস্তুত আছে। কিন্তু এখন থেকে যদি আপনি 6 মাস পিছনে যান, তাহলে নির্বাচনের ব্যাপারেই তো তাদের আপত্তি ছিল। তারা তো মনে করতো সেই পতিত তাদের যে সেখানে আশ্রিত শেখ হাসিনাই এখনো ক্ষমতায় আছে, তাকে কিভাবে ফিরানো যাবে সেরকম মিশনে ছিল। তো আস্তে আস্তে বাস্তবতা উপলব্ধি যত করবে ততই এটা বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। ভারত ইতিমধ্যেই তাদের যত ধরনের খেলাধুলা আছে সবকিছুই তাদের জন্য মানে কোনো কাজে আসে নাই, সত্যিকার বুমেরাং হয়েছে। বিশেষ করে ডক্টর ইউনূসের যে বৈশ্বিক যে প্রভাব, এই প্রভাবটাই কিন্তু ভারতের জন্য একটা বিরাট ধরনের, যদি এখানে ডক্টর ইউনূস না হয়ে XYZ যিনি হতেন না কেন, ভারত কিন্তু এতদিনে নানান ধরনের সংকটের মধ্যে বাংলাদেশকে অনেক সংকটের দিকে ঠেলে দিতে পারত। তো এই জায়গাটাতে ভারত এখানে কিছু করতে হলে যেসব ভূরাজনৈতিক খেলোয়াড়রা আছে সেই খেলোয়াড়দের মধ্যে কাউকে কিন্তু ভারত পাচ্ছে না, যেই কারণে তারা কিন্তু এত চেষ্টা করেও কিন্তু তারা খুব বেশি সুফল পায় নাই। এখন তারা বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। ইনক্লুসিভ নির্বাচনও যে সেই আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা এখন আর জোরালোভাবে তাদের বলার জায়গাটাও নাই। জাতিসংঘের প্রতিনিধিত্ব পরিষ্কারভাবে বলেছেন ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগ সহ হইতে হবে, আমরা সেটা বলছি না। তবে প্রশ্নের উত্তরে জনগণের অংশগ্রহণ কতটা, স্বতঃস্ফূর্ততা কতগুলো ছিল, জনমতের প্রতিফলন কতটা ঘটছে, তারা এই বিষয়টাকে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা হিসেবে দেখছে। এবং জাতিসংঘ কিন্তু আপনি দেখবেন যে একদম অল আউট সাপোর্ট দিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস সরকারকে, এবং এর বাইরে আমেরিকাও পুরোপুরি, ইউরোপীয় ইউনিয়ন। তো এই শক্তিগুলো যেখানে একেবারে প্রশ্নাতীত সমর্থন দিয়ে যাচ্ছে, তো সেই জায়গাটাতে অন্য কারো কোনো কিছু এই জায়গাটাতে খেলাধুলা এবং প্রতিবেশী দেশের ভারতের প্রতি তাদের কোনো রকম, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে আর বাংলাদেশ ভারতের রাডারের নিচে যাবে না। কারণ এই তরুণ শক্তি যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এইটা যেহেতু শিখে গেছে, একবার তারুণ্য যখন জীবন দিতে শিখে যায়
বুক টান করে, তখন কিন্তু আর কোনো কিছু সেখানে যে দেখেন। জুলাই অভ্যুত্থানটা কিন্তু সেই কারণে হয়েছিল। জি, জি। গত 15 বছর আন্দোলন সফল হয় নাই কেন? সেখানে বুক টান করে কেউ জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় নাই। যখনই তরুণরা জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে তখনই কিন্তু পরিবর্তনটা চলে এসেছে। সুতরাং ভারতীয় আধিপত্যবাদের কবলে বাংলাদেশ পদতলে বাংলাদেশ আবার যাবে, এই স্বপ্ন যদি কেউ দেখে থাকেন এবং সেই জন্য ভারতের সাথে সম্পর্ক অগোচরে গোচরে যদি কেউ রাখতে চান, তাহলে তাদের জন্য সেটা ক্ষতির কারণই হবে। আমি বিশ্বাস করি ইতিমধ্যেই সবাই সেটা বুঝতে পেরেছেন এবং সেটা আমরা সে লক্ষণও আমরা দেখতে পাচ্ছি। বক্তব্য, বিবৃতি, সাক্ষাৎকার সবকিছুতে আমরা দেখতে পাচ্ছি, অনুধাবন করতে পারছি এমনকি বডি যে ল্যাঙ্গুয়েজও। হ্যাঁ, যে বাংলাদেশে একটা একদম পাকাপোক্ত একটা ধারণা এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল যে ভারতের ব্লেসিং ছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসাও যাবে না, থাকাও যাবে না। Right. এই মিথটা কিন্তু ভেঙে গেছে, এটা মাথায় রাখতে হবে বাংলাদেশের সব রাজনীতিকে। এটা যদি কেউ মাথা থেকে ঝেড়ে না ফেলেন তাহলে তাদের জন্য ক্ষতির কারণ হবে। আপনি কিছু বলবেন এ ব্যাপারে? বাংলাদেশের রাজনীতিতে যে বড় পরিবর্তনটা ঘটেছে এটা কিন্তু ভারত কূটনৈতিক চ্যানেলে আগে থেকে স্বীকার করেছে, সেটা জি। স্বীকার করে নাই তা না। কিন্তু ভারতের যে ডিপ স্টেট আছে, আছে, ভারতের নিরাপত্তা বিশ্লেষক, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আছে, যে টিমটা মূলত এখন আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছেন আপনার ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া, এরা আসলে স্বীকার করে না এতদিন, এখনো করছে না। তা আমাদেরকে মনে হয় ভারত প্রশ্নে এখন যেই শক্তিগুলোর মধ্যে একটা ঐক্য দেখা যাচ্ছে, ঐক্যটা কেন হচ্ছে? মানে এই দেশের জনগণ আসলে এটা চায় না, এটা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে। জনগণ যদি এখন না চায় নির্বাচনের পূর্বে, পরে যদি নির্বাচন হওয়ার পর যদি তারা কখনোই জনগণের প্রত্যাশাটাকে, জনগণের চাওয়াটাকে আবার কোনোভাবে যদি আপনার আন্ডারমাইন করে, তাহলে কিন্তু তাদেরকেও সেই পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে। Right. So আমরা মনে করি নির্বাচনের পূর্বে জনগণ চায় না, অথবা জনগণ আসলে এই তাদের আবেগের সাথে যায় না বলে আমি কিছু আপনার লিপ সার্ভিস দিয়ে গেলাম, নির্বাচনের পরে আমার এইটা লাগবে ওইটা লাগবে, আমি ভারত থেকে আওয়ামী লীগেরদের ধরে নিয়ে আসলাম, তাদের যে ব্যাংক লুটেরা আছে তাদেরকে ধরে নিয়ে আসলাম। এই ব্যাপারে একটা মানে আরেকটা কনসেনসাস হওয়া উচিত যে জি। আমরা নির্বাচনের পরও ভারত প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে আমরা ন্যায় বিচারের স্বার্থে একটা অবস্থান জারি রাখবো। না হলে আপনার এই যে ঐক্য হচ্ছে, মানে ভাই যেটা বললেন যে ব্যাপারটা আসলে এনসিপি না, ব্যাপারটা তরুণ। বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে। আপনি একটা স্কুল শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, তার কাছেও আপনি জবাবটা পেয়ে যাবেন যে আগামীর বাংলাদেশ কি হবে। জি। সেটা বড় রাজনৈতিক দলগুলো রিড করতে পারলে মনে হয় আমাদের সবার জন্য মঙ্গল হবে। জি, আমরাও আশা করি যে পুরনো রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতারা এই তরুণদের মানসিকতাটা বুঝতে পারবেন। এবং আমরা শুরুতে ভাবছিলাম তারা বুঝতে পারছেন না, কিন্তু ইদানিং কেন জানি মনে হচ্ছে তারা বুঝতে না পারলেও বোঝার জন্য আপনার চেষ্টা করছেন, এবং এটা নিঃসন্দেহে ইতিবাচক। আলাউদ্দিন মোহাম্মদ এবং আবদুল্লাহ, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।